বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আমার সাংবাদিকতা জীবনের আরও একটা ঘটনা বলবো, গল্পের আকারে বলবো, যদিও ঘটনাটা সত্য, 100% সত্য। আবার আজকের ঘটনাটাতে আমি সাপকে নিয়ে ঘটনাটা বলবো। সাপ, এর আগে একটা ভিডিওতে আমি কুকুরদের সঙ্গে আমার একটা এনকাউন্টারের কথা বলেছিলাম, কুকুরদের মুখোমুখি হয়ে কি পরিস্থিতি আমার হয়েছিল সেটা বলেছিলাম। আজকে বলবো সাপের সঙ্গে ঘটা একটা ঘটনা, এবং এই ঘটনাটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে মানুষ বেশি হিংস্র না সাপ বা অন্যান্য পশুরা বেশি হিংস্র, পশুরা বেশি মানবিক না মানুষরা বেশি পাশবিক। এগুলো নিয়ে আপনারা নতুন করে ভাবতে বাধ্য হবেন। স্টোরিটা এরকম হতে পারে যে আপনাদের জীবনেও এইরকম কোনো স্টোরি থেকে থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক না। কারণ এই স্টোরিটাতে আমি সাপের প্রশংসা করব। কেন প্রশংসা করব? এত ইন্টারেস্টিং যে না শুনলে আপনার বুঝতে পারবেন না আপনারা, এবং শুনলে পরে এতটা ভালো লাগবে যে এই স্টোরিটা অন্যদেরকে বলার মতন মনে হবে আপনাদের। আমি তখন দৈনিক সংবাদের সাংবাদিক, দৈনিক সংবাদ পত্রিকাতে আমি সাংবাদিকতা করি। আমি বেশ কয়েক বছর আগরতলার বাইরে ধর্মনগরে ছিলাম, কুমারঘাটেও ছিলাম, ধর্মনগরেও ছিলাম। ধর্মনগরে যখন আমি থাকতাম তখন দৈনিক সংবাদের একটা অফিস কাম রেসিডেন্স আছে। যেহেতু ব্যুরোর দায়িত্বে আমি, ধর্মনগরে কুর্তি রোড নামে একটা রোড আছে, সেই কুর্তি রোডে কানু দত্তের বিল্ডিংয়ে দোতলাতে সামনের অংশটাতে অফিস আর পেছনের অংশটাতে থাকার ব্যবস্থা আর কি, পুরো ভালো ব্যবস্থা, সেখানে আমি থাকতাম। সেইখানে থাকার সময়ে সনটা বোধ 2004 হবে সম্ভবত। আমার দুর্গাপূজা যখন আসে স্বাভাবিকভাবে আমি আগরতলাতে ছুটি নিয়ে চলে আসি, বাড়িতে থাকবো, পুজো দেখবো ইত্যাদি ইত্যাদি, বা অন্যান্য কাজও থাকে। কিন্তু সেই বছর আমার মনে আছে, সে বছর আমি আসিনি, মানে সপ্তমীর দিন আসিনি, অষ্টমীর দিন বোধহয় এসেছিলাম আগরতলাতে। তো সে বছর মহালয়ার আগের দিন আমি ঠিক করলাম যে আমি তর্পণ করব। আমার বাবা তো অনেক আগেই গত হয়েছিলেন, আমার মা ছিলেন তখন জীবিত। তো মাও আমাকে টেলিফোনে জিজ্ঞেস করলেন যে তুই তর্পণ করবি না? তর্পণ তো করা উচিত, পিতৃপুরুষের ঋণ শোধ করা উচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তো আমিও ঠিক করলাম যে হ্যাঁ, আমি তর্পণ করব। তো তর্পণ কিভাবে করব, কোথায় করব, সেখানে তো তর্পণ করার জন্য তো আমাকে খবর নিতে হবে কোথায় করানো হবে, কে করাবে ইত্যাদি। তো সেখানে একটা ব্যানার্জি পরিবার আছে, ব্যানার্জিদা ওয়েট অ্যান্ড মেজার ডিপার্টমেন্টে ধর্মনগরে কর্মরত ছিলেন। তো তিনি আমার সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক রাখতেন। ওনার বাড়িতে, উনি ভাড়া বাড়িতে থাকতেন ধর্মনগরে, ওনার বাড়িতে আমি যেতাম। তো উনি বয়স্ক লোক, আমাকে ছোট ভাইয়ের মতন স্নেহ করতেন, এবং ওনার স্ত্রীও বৌদি আমাকে একদম ছোট ভাইয়ের মতনই স্নেহ করতেন। ওনার 2 ছেলে আছে, বা মানে এদের সবাই আমাকে খুব ভালোবাসত। তো তাদের বাড়িতে যেতাম। তো তাদের যে বাড়িটাতে তারা ভাড়া থাকতো সেই বাড়ির মালিকও একজন ব্রাহ্মণ ছিলেন, মানে পুরোহিত মশাই, পুজো টুজো করতে পারতেন। তো বৌদিকে যখন আমি বললাম যে বৌদি আমি তর্পণ করব, কোথায় করব ভাবছি, তখন বৌদি বলল যে আমাদের বাড়ির যে মালিক মেসোমশাই, উনি তো তর্পণ করাতে পারেন, উনি তো পুজো টুজো জানেন সব কিছু, তুমি আমাদের এখানে আসতে পারো, আমাদের এখানে করতে পারো, আমি মেসোমশাইকে জিজ্ঞেস করছি, দাঁড়াও। তো তাদের বাড়িতে পুকুরও ছিল। তো বৌদি তখন মেসোমশাইয়ের সঙ্গে কথা বললেন, মেসোমশাই রাজি হলেন। মেসোমশাই বললেন হ্যাঁ হ্যাঁ, ওকে বলো চলে আসতে ভোরবেলায়, সব কিছু জিনিসপত্রের ব্যবস্থা আমি করে নেব, কোনো অসুবিধা হবে না। তা আমিও মানে ভোর রাতেই মার সঙ্গে এর আগে কথাবার্তা বলে নিয়েছি, ধুতি টুতি ইত্যাদি সব ব্যবস্থাই ছিল, এসব নিয়ে আমি ভোর রাতেই তাদের বাড়িতে চলে যাই। তো বৌদি, দাদা এবং ভাতিজা এরা সবাই ভোরবেলায় জেগে গেছে। একটা হলো মহালয়ার ভোরবেলা তো সবাই উঠে যায়, আর একটা হলো আমি তর্পণ করব। তো তাদের কাছে এটাও একটা সেলিব্রেশনের মতন ব্যাপার আর কি, বাচ্চাদের কাছে তো খুব আগ্রহের ব্যাপার, কাকু তর্পণ করবে। তো বৌদি সমস্ত কিছু রেডি করে দিলেন, আর মেসোমশাই এসে তর্পণ করাবেন আমাকে। পুকুরের পাড়ে মেসোমশাই বসে আছেন, মানে একটা পিঁড়িতে বসেছেন, সমস্ত জিনিসপত্র সব সামনে, আর পাশে বৌদি ভাতিজা এরা সবাই দাঁড়িয়ে আছে, দেখছে আর কি তারা। আমি জলে নামলাম, জলে নেমে আমি জলের মধ্যে দাঁড়িয়ে তর্পণ করব। তো মেসোমশাই মন্ত্র বলছেন, আমিও মন্ত্রোচ্চারণ করছি মেসোমশাইয়ের নির্দেশ অনুসারে।
এবং করতে করতে আমি তন্ময় হয়ে গেছি অ্যাকচুয়ালি, কারণ তর্পণটা খুব মনে প্রাণে আমি করছি আমার পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর জন্য। সুতরাং তর্পণ তো খামখেয়ালিপনার জিনিস না, আমরা বিশ্বাস করি, আমাদের ভক্তিভাব আছে। তো সুতরাং আমি মনে প্রাণে করছি, আমার চোখ বন্ধ এবং আমি সম্পূর্ণভাবেই তাতেই ডুবে গেছি, মন্ত্রের মধ্যেই। যখন মন্ত্র শেষ হলো, আমার এবার উঠতে হবে। মন্ত্রটা শেষ হওয়া মাত্রই কোনো একটা ছেলে, দু তিনটা ছেলে ছিল সেখানে, কাকু বলে চিৎকার করে উঠলো। তো আমিও অবাক হয়ে গেলাম, কি তাড়াতাড়ি উঠলাম। ওঠার পরে আমাকে মেসোমশাই বললেন যে বাবা, তোমার তর্পণটা একদম সার্থক হয়েছে, তোমার পূর্বপুরুষরা খুব খুশি হয়ে তোমার তর্পণটা গ্রহণ করেছে। আমি তো বললাম যে হ্যাঁ ঠিক, কিন্তু সবার চোখে মুখে একটা বিরাট উৎকণ্ঠা, সবাই যেন আতঙ্কিত। মেসোমশাই শান্ত, একদম ধীর স্থির, কিন্তু বাকি সবাই, বৌদি এবং ভাতিজা, এরা সবাই যেন একটা হাফ ছেড়ে বেঁচেছে আর কি, যেন বিরাট একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে যেন আমি বেঁচে এসেছি আর কি, এরকম একটা তাদের চোখে মুখে অবস্থা। তখন আমাকে বৌদি দ্বারা সবাই মিলে বলছে যে তুমি অল্পের জন্য তুমি বেঁচে গেছো। তা আমার তো কোনো খেয়ালই নেই, আমি তো কিছু জানি না। আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে, কি বিপদ? বলছে, তখন মেসোমশাই বলছিলেন আমাকে যে তুমি যেই মাত্র চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করেছ, সেই মাত্র একটা লম্বা মোটা নাগ জলের ভেতর থেকে উঠে তোমাকে চক্কর কাটতে শুরু করে। মানে আপনার হয়তো লোমগুলো খাড়া খাড়া হয়ে যাবে হয়তো শুনতে শুনতে। বলছে যে একটা মোটা, এরকমভাবে দেখাচ্ছেন, একটা মোটা এবং লম্বা একটা নাগ জলের ভেতর থেকে উঠে আমাকে নাকি চক্কর কাটতে শুরু করে, এবং যতক্ষণ ধরে আমি মন্ত্র পড়েছি ততক্ষণ ধরে চক্কর কেটেছে, ততক্ষণ ধরেই চক্কর কেটেছে। যেই মাত্র আমার মন্ত্র শেষ হয়েছে সেই মাত্র নাগটা আবার জলের মধ্যে ডুব দিয়েছে। আপনি ভাবতে পারেন, আমি নিজেও রোমাঞ্চিত হয়েছি শোনা মাত্রই, প্রচণ্ড রোমাঞ্চ জেগেছে আমার শরীর যেন কাটা কাটা দিয়ে উঠেছে, এত বড় ঘটনা। তবে খুব ভালো লেগেছে যে একটা নাগ, একটা সাপকে তো আমরা ছোবলের জন্য জানি, সাপ যদি ছোবল না মারতো, সাপের ছোবলে যদি মানুষের মৃত্যু না হতো, সাপের কাছে যদি বিষ না থাকতো, তাহলে তো সাপকে নিয়ে পৃথিবীতে নানান ধরনের কাহিনী হতো না, সাপের জন্য আলাদা দেবী হতো না, নাগমাতার পুজো হতো না পৃথিবীতে। তো সেই নাগ আমাকে চক্কর কেটেছে, এতক্ষণ আমাকে হাতের কাছে পেয়েছে, যদিও সাপের হাত নেই, তার অধীনে, তার এলাকার মধ্যে তো আমি জলের মধ্যে, আর জলের মধ্যে রাজত্ব তো নাগের থাকে, কিন্তু সে আমাকে কিচ্ছু করেনি। একটা বার সে আমাকে একটা ধাক্কা পর্যন্ত দেয়নি, আমি টের পর্যন্ত পাইনি। এতগুলো মানুষ চোখের সামনে দেখেছে যে নাগটা চক্কর কাটছে, কেন চক্কর কেটেছে, তার কি মাহাত্ম্য, তার কি গুরুত্ব, এটা হয়তো সাধুরা বলতে পারবেন, সন্ন্যাসীরা বলতে পারবেন, যারা এই সমস্ত নিয়ে সাধনা টাধনা করেন, যারা এর ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখেন, তারা হয়তো বলতে পারবেন যে এর কি ধর্মীয় মাহাত্ম্য আছে। কিন্তু আমার জীবনে এটা 100% একটা সত্য ঘটনা, যে ঘটনা কোনোদিন ভোলা সম্ভব না। কিন্তু সেই ঘটনা যখনই আমি ভাবি, যখনই মনে পড়ে, তখনই আমার মনের মধ্যে একটা অনাবিল আনন্দ কোত্থেকে উঠে আসে আমি নিজে বলে বোঝাতে পারবো না। যে একটা হিংস্র পশু, একটা বিষধর নাগ আমাকে তার এরিয়ার মধ্যে পেয়েও সে কিচ্ছু করলো না। সেদিনকার ভিডিওটাতে আমি বলেছিলাম কুকুরগুলো, 10-15টা কুকুর তেড়ে এসেছিল, ছিঁড়ে খেয়ে নেব আজকে, এইরকম অবস্থাতে এসে তাদের কাছে তীক্ষ্ণ দাঁত আছে, তীক্ষ্ণ নখ আছে, সমস্ত কিছু আছে, সেইখানে তারা সবাই মিলে উৎসব যদি করত, ফেস্টিভ্যাল যদি করতো, তারা যদি আমাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেত, তাহলে কিচ্ছু করার ছিল না। কিন্তু তারা আমার কথাতে কীরকম বুঝলো, এই অবুঝ প্রাণীগুলো, এই হিংস্র প্রাণীগুলো পর্যন্ত বুঝলো, তারা বুঝতে পারলো, এবং তারা শান্ত হয়ে সবাই ফিরে গেল। আর এইখানে নাগ তোকে আমি কিছু বললামই না, আমি তো জানিই না যে নাগ আমাকে চক্কর কাটছে, তাও জলের মধ্যে। নাগ যদি সেখানে আমাকে পেঁচিয়ে ধরতো, সেখানে যদি সে আমাকে ছোবলের পর ছোবল মারত,
এই মানে মাটি থেকে গিয়ে এই মানুষগুলো আমাকে বাঁচাতে পারতো না। কিন্তু জানি না, এটা একমাত্র তিনিই বলতে পারবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। একমাত্র সেই সৃষ্টিকর্তাই বলতে পারবেন, কারণ সৃষ্টিকর্তার কত রহস্য রয়েছে যেগুলো এখনো অজানাই রয়েছে আমাদের কাছে। সেই রকমই এক অজানা রহস্যে ঘেরা রয়েছে এই গল্পটা। এই গল্পটাকে মানে কোনো কল্পনাপ্রসূত কোনো গল্প বলে ভাবার কোনো কারণ নাই। এটা 100% সত্য ঘটনা। এই ধরনের অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যেগুলো কোনো ব্যাখ্যা হয় না। এই নাগের সেদিন কি মতিগতি হয়েছিল, কেন সে আমার প্রতি এত স্নেহপরায়ণ, এত দয়া দেখিয়েছিল, তারও কোনো ব্যাখ্যা হয়তো আমরা দিতে পারবো না। সেটা হয়তো তিনিই জানেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই নাগকেও সৃষ্টি করেছেন। আমার মনে হয় এরকম ঘটনা হয়তো আপনাদের জীবনেও ঘটে থাকতে পারে, যে ঘটনাগুলোকে অলৌকিক বলে মনে হতে পারে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে যা আমরা বলি অলৌকিক, তার কোনোটাই অলৌকিক না, সবই লৌকিক। আর লৌকিক যে সবগুলোই, সেটা খুব সহজে বুঝতে পারি যখন আমরা জানি যে আমাদের ঋষিরা বলেছিলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো জগতের মধ্যে এই সমস্ত কিছু ঘটতে পারে, তার কারণ এই সমস্ত কিছুই জাগতিক। জগতের মধ্যে যা ঘটে সবই জাগতিক, কিছুই অলৌকিক না, লৌকিক। এই ঘটনাটাও লৌকিক। কিন্তু এই ধরনের ঘটনা আপনাদের জীবনে যদি ঘটে থাকে, আর এই ঘটনাটাকেও আপনার কাছে, এই ঘটনাটাকেও যদি ব্যাখ্যা করার মতন কোনো কিছু থেকে থাকে, তাহলে এই কমেন্ট বক্সে সেই ব্যাখ্যাটা দিতে পারেন। আমি পড়ব, দেখব, এবং কোনো ব্যাখ্যা যদি খুব বেশি আকর্ষণীয় বলে মনে হয়, ব্যতিক্রমী বলে মনে হয়, তাহলে কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। যদি এই রিয়েল লাইফ স্টোরি আপনাদের ভালো লেগে থাকে, যদি এই ঘটনাগুলো থেকে আপনারা মোটিভেশন পেয়ে থাকেন, যদি আপনাদের জীবন অভিজ্ঞতার সঙ্গে যদি মিলে থাকে, তাহলে রিয়েল লাইফ স্টোরিটাকে, এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেনই, চ্যানেলটাকে অন্যান্য বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার একটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমার মনে হয় এই দায়িত্বটা আপনারা নেবেন। আপনারা ভিডিওটাকে তো অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকেও শেয়ার করবেন। এরকম আরও অনেক কথা, অনেক না বলা কথা আছে, যে কথাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে, আপনাদের এই যে ঝঞ্ঝাট ভরা দুনিয়াতে একটু আলাদা আনন্দ দেবে। সে সমস্ত কিছু এই চ্যানেলটাতে তুলে ধরা হবে একের পর এক। ভালো থাকবেন সবাই, নমস্কার।